হ্যাঁ, রাকিব ভাই। হ্যাঁ, হয়েছে। জি জি ভাইয়া। আচ্ছা ভাই, আমি দেখা একটু যাচ্ছে। ইন্টারাপ্ট করি আপনার কথার মাঝখানে। হ্যাঁ, সেটা অবশ্যই। হচ্ছে স্পার্ক মেডিকেল একাডেমিতে বর্তমানে রেসিডেন্সি, এমডিএমএস, ডিপ্লোমা ব্যাচ, এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স এবং ইএনটি ব্যাচ চলছে। আপনার যদি বিস্তারিত জানতে চান আমাকে নক দিন, অথবা জুমের যে আমাদের চ্যাট বক্স আছে চ্যাট বক্সে বলতে পারেন। আর যারা আজকের সেমিনারে আছেন তারা অবশ্যই ফিউচারে ইএনটি তে ডিপ্লোমা, এমএস অথবা এফসিপিএস পার্ট ওয়ান নিতে চান, তাই না? ম্যাক্সিমামই হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান নিতে চান। তো সেক্ষেত্রে আমাদের ডক্টর রাকিব ভাই, ডক্টর জুবাইর ভাই আছেন। তারা খুবই এফিসিয়েন্ট এবং খুবই কোঅপারেটিভ, কর্ডিয়াল। তো যে কোনো প্রয়োজনে আপনারা ভাইদের কাছেও যে কোনো সাজেশন পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, কন্টিনিউ করেন। Sorry. হ্যাঁ, আকিব, স্লাইড কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু কেউ রেসপন্স করবেন আপনাদের মধ্যে, পার্টিসিপেন্ট মধ্যে থেকে স্লাইড দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, রাকিব ভাই দেখা যাচ্ছে। ওকে, আমি প্রসিড করি সামনে। আচ্ছা, আজকের ডিসকাশনটা মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে সিলেবাস এবং হচ্ছে ওভারঅল বুকস রিলেটেড, আসলে কিভাবে কি পড়াশোনা করতে হবে সেটা রিলেটেড। আচ্ছা, প্রথমে আসি আমরা হচ্ছে অ্যানাটমিতে। অ্যানাটমিতে আমাদের পূর্ণ মার্ক হচ্ছে 100 মার্ক। এর মধ্যে হচ্ছে হচ্ছে আপনার প্রথম 25টা যে কোশ্চেন থাকে, মানে আপনি কোশ্চেন পেপার যখন পাবেন হাতে, 1 থেকে 25 নাম্বার কোশ্চেন, এমসিকিউ এর 1 থেকে 25 নাম্বার কোশ্চেন হচ্ছে solely অ্যানাটমির। এই মানে বিসিপিএস এর সবচেয়ে একটা সুবিধা হচ্ছে যে যতই কোশ্চেন উলট পালট যা কিছুই করুক না কেন, কোশ্চেনের প্যাটার্ন কখনোই চেঞ্জ করে না। মানে যেটা হয় যে বিসিএস বা অন্যান্য পরীক্ষাতে, আপনার রেসিডেন্সি পরীক্ষাতে এই একটা কোশ্চেন অ্যানাটমি দিল, এই একটা কোশ্চেন ফিজিওলজি দিল, একটা কোশ্চেন প্যাথোলজি দিল, এরকম কোশ্চেন করে। কিন্তু বিসিপিএস এর যে নিয়ম, বিসিপিএস তার নিয়মটা সবসময় ফলো করে। প্রথম আপনি যখন কোশ্চেন পাবেন হাতে, এই কোশ্চেন পেপারের 1 থেকে 25 নাম্বার কোশ্চেন এমসিকিউ, এটা হচ্ছে আপনার অ্যানাটমির। এবং 75 থেকে 100 নাম্বার যে কোশ্চেন এসবিএ পার্টের, এই এসবিএ পার্টের 75 থেকে 100 নাম্বার কোশ্চেন হচ্ছে solely অ্যানাটমির। এখানে আপনার চিন্তা করার কোনো ওয়ে নাই যে এই কোশ্চেন গুলো অন্য কোনো জায়গা থেকে আসছে বা অন্য কোনো জায়গা থেকে কিছু। আচ্ছা, এইবার আমরা একটু কি মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। এইখানে আমি যে স্লাইডটা দেখাচ্ছি, এটা পুরোপুরি আপনার হচ্ছে বিসিপিএস এর সিলেবাস থেকেই তোলা, একদম হুবহু। এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রথম যে মানে নাম্বার অফ কোশ্চেন, এমব্রায়োলজি এবং ডেভেলপমেন্ট থেকে আসবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেন মানে হচ্ছে 5 × 2 = 10 মার্ক। আচ্ছা, আর বিসিপিএস এ কখনোই কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই। সুতরাং আপনার হচ্ছে নেগেটিভ মার্ক থাকলেও সেটা খুবই নেগলিজিবল, খুবই নেগলিজিবল। সুতরাং মানে যারাই পরীক্ষা দিয়েছেন, এর আগেও দিয়েছেন বা নতুন দিবেন, তাদের ক্ষেত্রে পরামর্শ কাম থেকে আসবে 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন আপনার এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, ইন্টারনাল ইয়ার, তিনটা থেকেই 3 × 2 = 6টা কোশ্চেন আসতে পারে। অথবা আপনার হচ্ছে যে কোনো একটা পার্ট থেকেও 6টা কোশ্চেন দিতে পারে। এমন না যে এক্সটার্নাল ইয়ার থেকে 2টা কোশ্চেন দিবে, মিডিল ইয়ার থেকে 2টা কোশ্চেন দিবে, ইন্টারনাল ইয়ার থেকে 2টা কোশ্চেন দিবে, ব্যাপারটা এরকম না। টোটালি 6 মার্ক একটা কোশ্চেন, মানে 6টা কোশ্চেন থাকে। 6টা কোশ্চেন যে কোনো জায়গা থেকে সারা দিতে পারে। আচ্ছা, এবার আসি নোজেও 6টা কোশ্চেন থাকে। তারপর হচ্ছে থ্রট, ওরাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ইসোফেগাস, এটা নিয়েও 6টা কোশ্চেন। এখন দেখা গেছে যে অনেকেই যেটা হয়, যেমন ফ্যারিংসটা এত ভালো করে পড়ে, মানে অন্যান্য পার্টটুকু কিন্তু পড়ার অনেক সময় সময় থাকে না, পরীক্ষার আগে পরীক্ষার সময় থাকে না। কিন্তু দেখা গেছে আপনার ওরাল ক্যাভিটি, ইভেন ইসোফেগাস থেকেও র্যান্ডমলি অনেক সময় 2টা থেকে 3টা কোশ্চেন দিয়ে দেয়।
তারপরে আবার এবার আসি হচ্ছে অরবিট এন্ড ইটস কন্টেন্ট। ঘটনা হচ্ছে এইখানে এখানে একটা মার্ক আছে, মানে সরি একটা কোশ্চেন আছে, প্রতিবারই একটা কোশ্চেন দেয়। এখন পর্যন্ত কোনোবারই দুইটা কোশ্চেন দেয় নাই। তবে বিসিপিএস রিসেন্টলি যেরকম বিমাতা সুলভ আচরণ শুরু করছে, যেমন গতবারের কোশ্চেন আমি দেখলাম, গতবারের কোশ্চেনে আমি একটু পরে দেখাবো যে প্যারাসাইটোলজি থেকে কোশ্চেন থাকার কথা একটা, ঠিক আছে, কিন্তু প্যারাসাইটোলজি থেকে কোশ্চেন গতবার কোশ্চেন করছে প্রায় 3টা না 4টা কোশ্চেন করছে। তো এইরকম র্যান্ডমলি বিসিপিএস কিছু না কিছু জায়গায় কিছু আপনার হচ্ছে ট্রিক্স আর কি, তারা যাতে স্টুডেন্ট সংখ্যক মানে একটু কঠিন করার চেষ্টা করে, এমন এমন না যে কঠিন করে না। আচ্ছা, তারপর হচ্ছে গ্রস অ্যানাটমি, ব্রেন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস। এখানে দেখ, এখানে 4টা কোশ্চেন আসবে এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই বিসিবিএস এই জিনিসটা ফলো করে। তারা ব্রেন থেকে 2টা কোশ্চেন দেয় এবং ক্রেনিয়াল নার্ভ থেকে 2টা কোশ্চেন দেয় সব সময়। এখন পর্যন্ত কোনোবারই এটার ব্যত্যয় ঘটে নাই। প্রত্যেকবারই 2টা করে ব্রেন থেকে কোশ্চেন দেয়, 2টা থেকে ক্রেনিয়াল নার্ভ। এখন আপনি যখন প্রিপারেশন নিবেন তখন কিভাবে নিবেন? তখন হচ্ছে আগে ক্রেনিয়াল নার্ভটা পড়ে ফেলবেন, কারণ ক্রেনিয়াল নার্ভের জায়গাটা কম, মার্কস কিন্তু আপনার 2 দুগুণে 4 মার্ক। 2টা ক্রেনিয়াল নার্ভ আপনি মোটামুটি সব সব ক্রেনিয়াল নার্ভ না, 7, 8, 5 মোটামুটি এইগুলা পড়লেই অনেকখানি আপনার কাভার হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রস অ্যানাটমি অফ থোরাক্স। এখন আপনি যদি থোরাক্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, মনে করেন আপনি খুব মন দিয়ে একদম 7 থেকে 8 দিন সময় নিয়ে থোরাক্স পড়লেন, এই থোরাক্স থেকে একটা কোশ্চেনের বাইরে কখনোই কোশ্চেন আসে না। একটার থেকে 2টা কোশ্চেন কখনোই দেয় না, সবসময় একটা কোশ্চেনই দেয়। সুতরাং আপনার প্রিপারেশনটাও এভাবে নিতে হবে, মার্ক যেখানে বেশি সেখানে এফোর্ট দিবেন বেশি, সময় দিবেন বেশি। যেখানে মার্ক কম সেখানে এফোর্ট কম হবে এবং সময়টাও কম দিতে হবে। তাহলে হবে কি, আপনি পুরো সিলেবাসটাই অনেক খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবেন, শেষ করতে পারবেন। তারপরে আসি আমরা হেডনেক রিজিয়নে। এই যে হেডনেক রিজিয়ন, আসলে এইখানে যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেনের কোনো মা বাপ নাই। মানে স্যাররা কোথা থেকে কি কোশ্চেন করবে, এই 6টা কোশ্চেন। আর উপরে ওই যে দেখেন লেখা আছে সারফেস অ্যানাটমি, বেসিক স্ট্রাকচার, সেলস, টিস্যু, লিম্ফেটিক সিস্টেম। এই 6 আর 10, 16, এই 16টা কোশ্চেনের কোনো মা বাপ নাই। কারণ স্যাররা যে কোনো জায়গা থেকে যখন তখন যে কোনো কিছু উঠাই দিতে পারে। এই 16 দুগুণে 32 মার্ক হচ্ছে অনেক বেশি ভাইটাল। এইবার কিছু হচ্ছে একদম স্ট্র্যাটেজিক্যালি আলাপ আলোচনা করি। যেমন এইখানে প্রথমে আছে এমব্রায়োলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, 5টা কোশ্চেন। আবার হিস্টোলজি, জেনারেল হিস্টোলজি অ্যান্ড সিস্টেমিক হিস্টোলজি, 5টা কোশ্চেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন প্রথমবার পরীক্ষা দিই, প্রথম মানে একদম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই, আপনার জানুয়ারি 2024-এর কথা বলতেছি, 2024-এর জানুয়ারির প্রথম 10টা কোশ্চেন ছিল হিস্টোলজি। আমার কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে কয়টা, 5টা, কিন্তু আমি একদম হিসাব করা প্রথম 10টা কোশ্চেন হচ্ছে হিস্টোলজি। এবং মজার বিষয়, ওইবার আমি পাইছিলাম 208.6। আমি হিস্টোলজি পড়েই যাইনি, হিস্টোলজি, বায়োস্ট্যাট এগুলো আমি পড়েই যাইনি। তো দেখা গেছে যখন হিস্টোলজি প্রথম 10টা কোশ্চেন, আমি আমি একজন পরীক্ষার্থী, আমি হিস্টোলজি টোটালি পড়ে যাইনি। এবং প্রথম 10টা কোশ্চেন দেখার পরে মোটামুটি আমি ওইখানেই পরীক্ষার হলে শেষ, যে এবার আর আমার চান্স হচ্ছে না। তো এই জন্যই একটা পরামর্শ থাকবে, আপনারা যারা সামনে পরীক্ষা দিচ্ছেন, কোনো পার্ট, একটা কোশ্চেন থাকুক বা আপনার 2 মার্ক থাকুক, যাই থাকুক না কেন, ওটা বাদ দিয়ে যাওয়া যাবে না, কখনোই বাদ দিয়ে যাওয়া যাবে না। এবং আপনি এখন এই যেই সময়টা আপনার আছে, আপনারা এখন ডিটেল পড়ার সুযোগ আছে। পরীক্ষার আগে কিন্তু আপনি ডিটেল পড়তে পারবেন না, পরীক্ষার আগে আপনার পড়াটাকে কনসাইজ করতে হবে। তার মানে আপনি এখন যেই পড়াটা আছে এটাকে আপনার ডিটেল করে পড়তে হবে। যেমন আপনি প্যারাসাইটোলজি, যেমন গতবার কোশ্চেন আসছে প্রায় 4টা না 5টা কোশ্চেন আসছে প্যারাসাইটোলজি থেকে। আমি বেসিক্যালি এই 4টা 5টা কোশ্চেন আমার পক্ষেও পারা সম্ভব না। কিসের কারণে সম্ভব না? আমি প্যারাসাইটোলজি পড়তামই মাত্র 2 পেজ, 4টা প্যারাসাইটোলজি পড়তাম, এই যে অ্যানকাইলোস্টোমা, ডিউরোনালি, অ্যাসকারিস, লাম্ব্রিকয়েডিস, আর কয়টা আছে, এই 4টা 5টা পড়তাম। আর ওই যে একসাথে একটা চার্ট থাকে না, যে এই লাংসের কি কি করে, কোন জায়গা থেকে পায়ার্স করে, এই এই যে চার্ট গুলা ছিল, জাস্ট এইগুলা পড়তাম, আর কিছু পড়ার টাইম নেই। কিন্তু এখন স্যাররা যেটা করে, এটা হচ্ছে রেসিডেন্সির পড়া। এই রেসিডেন্সির পড়া আসলে পড়ে আপনার পার্ট ওয়ানে খুব বেশি যে উপকার হবে আমার মনে হয় না। কারণ স্যাররা এখন কোশ্চেন করতেছে একদম বেসিক রুট লেভেলে, একদম বেসিক লেভেল। মানে স্যারদের ধারণা হচ্ছে এরকম যে এমবিবিএস মানে, এই জন্য কিন্তু দেখা গেছে যে আপনার ফ্রেশাররা অনেক চান্স পায়।
আগে একটা সময় ছিল যে ইএনটি একটা অভিজ্ঞতার সাবজেক্ট না, আমাদের বড় ভাইরাও আমাকে বলতো যে তোমার 2 থেকে 3 বার হচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষা দিতে হবে, অভিজ্ঞতা অর্জন হওয়ার পরে তুমি চান্সের আশা করতে পারো। আমাদের সিনিয়ররা আমাদেরকে এইভাবে বলতো, যার কারণে ওই ইএনটি তে সবাই একটু মানে, যেহেতু সিলেবাস প্যাটার্ন কোনো কিছুই ফলো করে না স্যাররা, এই জন্য সবাই একটু ভয় পাইতাম আমরা যে ইএনটি তে ক্যারিয়ার কিভাবে করবো। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা যেখানে মার্কস কত বা আপনার কোশ্চেন কত এইভাবে আগাবেন, শুরুতে আগাবেন, বাট কোনো কিছুই আপনাকে ফেলে রেখে যাওয়া যাবে না। আপনি থোরাক্স অবশ্যই পড়ে যেতে হবে। একটা কোশ্চেন আসলেও একটা জিনিস মাথায় রাখবেন, ওই একটা কোশ্চেন যদি আপনার ভুল হয় আপনার কিন্তু 2 মার্ক নাই। তার মানে আপনার 2 মার্ক যদি ভুল হয় আপনি 210 পাওয়ার কথা 210 থেকে 208-এ নেমে গেলেন, তার মানে আপনারা চান্স হবে না। আর বিসিপিএস এখন যে কোশ্চেন গুলো সেট করে, এখন দেখা গেছে যে আমাদের আমাদের সময়টা বাদে, মানে যেবার 46 জন পাস করছে ওই বারটা বাদে, আপনার মোটামুটি আপনি 210 বা খুব বেশি ভালো করলে 212-15 এই পর্যন্ত পাবেন, এর বেশি পাবেন না। আমাদের আমাদের বাদে, আমাদেরটা বাদে মানে কল্পনা করতে বলতেছি সবাইকে আর কি। কারণ ওইবার আসলে দেখা গেছে আমিও মনে হয় হয়তো 230-এর উপরে পাইছি। মানে ওইবার কোশ্চেন একটু ইজি হয়েছে এবং মানে একদম মোটামুটি অনেকেই পাশ করছে। কিন্তু অন্যান্য বার যেমন এই যে গতবার মনে হয় একজন একজন আর কি, গত জুলাইতে একটা ছেলে শুধুমাত্র পাশ করছে। আমার ফেসবুক ফ্রেন্ড আছে, আমি যখন পাশ করছিলাম আমার আমার সাথেই ছিল আর কি মোটামুটি। তো দেখা গেছে যে এই ও যে পাশ করছে ও হয়তো জানতো না যে ও পাশ করবে। কারণ কি, মার্কস মানে এমন ভাবেই কোশ্চেনটা সেট করা ছিল, এত কঠিন কোশ্চেন হয়েছে। আমি দেখছি অনেকেই কোশ্চেন আমাকে দেখাইছে বা বলছে ভাই এরকম এরকম কোশ্চেন হয়েছে। তো দেখা গেছে এটা আউট অফ রিচ। তারপরও ওই যে অনেক সময় হয় না যে দৈব চয়নে একদম হয়ে যায় যে না, ও অবু 10-20 করে একটা দিছি এরকম দাগায় ফেলছি হয়ে গেছে, এরকম অনেকেরই হইতে পারে। তো আমি বলতেছি না যে হচ্ছে এইভাবে চান্স পায় না, অনেকেই চান্স পায়, আবার অনেকে মেধা দিয়েও একদম সুন্দরভাবে চান্স পেয়ে আসে। তো যেটাই হোক, আপনার যদি নলেজ না থাকে আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। সুতরাং আপনাকে শুরু থেকেই একটু ডিটেল করে পড়লে আপনি ওইটা সম্পর্কে কিছু না কিছু হলেও একটু নলেজ হবে এবং সেটা দিয়ে আপনি মোটামুটি অ্যান্সার করে আসতে পারবেন। পরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, ফিজিওলজি, এইটা হচ্ছে টোটাল ইএনটির একটা বড় ব্যারিয়ার। আমি বলি ব্যারিয়ার, কি কারণে ব্যারিয়ার? এটা আগেও ব্যারিয়ার ছিল, এখনো ব্যারিয়ার। মানে স্যারদের একটা ধারণা, আগে যেটা ধারণা ছিল, আগে তো হচ্ছে 3 পার্টে পরীক্ষা হইতো, 3 দিনে 3 পার্টে পরীক্ষা। অ্যানাটমিতে আমি এমনও দেখছি অ্যানাটমিতে পাইছে 85-র উপরে, 90, এরকম 90-এর কাছাকাছি পাইছে। আর এই যে ফিজিওলজি পেপার 2-তে যায় পাইছে 64.8, 0.2 পায় নাই। আছে এরকম, আছে অনেকেই আছে, ঠিক আছে। আমার সিনিয়রও আছে, আমার ইয়ের সাথেও আছে। তো যেটা দেখা গেছে যে এখনকার সময় স্যাররা করে কি, এখন তো 3 পেপার একসাথে, তো স্বাভাবিকভাবেই ওই যে আগের যে একটা প্যাটার্ন স্যারদের ছিল, ওই প্যাটার্নটাই স্যাররা এখন ফলো করে। মানে আপনার অ্যানাটমিতে খুব বেশি সহজ করে ফেললে, আসলে অ্যানাটমি কি অনেক কঠিন করলেও আপনি মোটামুটি হচ্ছে যদি নলেজ থাকে আপনি মানে আহ, অনেক ছবি আছে, নিটারের ছবি বা বিভিন্ন ছবি দেখেন, সেটা থেকে একটা অ্যাজাম্পশন করে অ্যান্সার দিয়ে আসতে পারবেন। আর ফিজিওলজি হচ্ছে একটা গোলক ধাঁধা, এইটার আপনার ক্লিয়ার কাট কনসেপ্ট না থাকলে আপনি পরীক্ষার হলে অ্যান্সার করে আসা সো টাফ, সো টাফ। তো যেই কারণে হয়েছে যে আপনার হচ্ছে এই ফিজিওলজি পার্টটা স্যাররা খুব পছন্দ করে এবং এইভাবে ফিজিওলজি পার্টটাই হচ্ছে কঠিন করার চেষ্টা করে। আর ফিজিওলজি তো না, এটা হচ্ছে মানে পুরা 5 বছরের একসাথে মানে উঠাই দেওয়া, শুধুমাত্র মনে হয় ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিন বাদে। ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিন পারলে ওইটাও স্যাররা মনে হয় ফিজিওলজি পার্টের মধ্যে ঢুকাই দিত। যে কারণ হচ্ছে এখন পর্যন্ত দেয় না, আল্লাহ রহমত, এখন পর্যন্ত স্যাররা এটা মানে আনে নাই আর কি, স্যারদের নলেজে আনে নাই। তো এইখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা আজকেই বলে দিই। মানে আমার ট্রিক্স আর কি এটা, অনেকে অনেক ভাবে করবে। যেমন অনেকে করে কি, আপনার হচ্ছে এই যে মনে করেন কার্ডিওভাস্কুলার, তারপর রেনাল ফিজিওলজি, তারপর হচ্ছে ফিজিওলজি, আপনার হচ্ছে এই বডি ফ্লুইড, অ্যাসিড বেস, এগুলো পড়তে অনেক মজা লাগে এবং মনেও থাকে। এইটার পিছনে দীর্ঘদিন ধরে পড়ে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে পড়ার কারণে অনেক দিন সময় ব্যয় হয়ে যায়। খুব মানে এটা নিয়ে মোটামুটি একটা ভালো একটা নলেজ ভারী কি হয়।
কিন্তু দেখা গেছে এখানে মার্ক খুবই কম, এইখানে মার্ক আপনার খুবই কম। তো যে এই ফিজিওলজির পার্টটা হচ্ছে আপনার যেই জায়গায় মার্ক বেশি, সেই মার্ক বেশি জায়গাগুলোকে আপনার আগে আয়ত্ত করতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনার ফিজিওলজির পার্ট যেই পার্টটাতে মার্ক বেশি, যেমন আপনি দেখেন বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে যেটা হয় সবাই পরীক্ষার আগে আগে বায়োকেমিস্ট্রি আপনার ওই পড়ার পরে এরপর আর ওই আলাদা আলাদা করে পড়ে, অল্প অল্প করে পড়ে, কিন্তু আর মনে থাকে না বায়োকেমিস্ট্রি। আর বায়োকেমিস্ট্রির মেটাবলিজমটা হচ্ছে একটা পুরাই হচ্ছে, এটা কি বলবো, সবসময় অনেক কঠিন। পরীক্ষার আগের দিন সকালবেলা বসে আসলে ওই যে দেখে যাওয়া যাওয়া লাগে আর কি। এখানেও কিছু ট্রিক্স আছে, ইনশাল্লাহ আমরা যদি পরবর্তীতে ক্লাস নেওয়ার সৌভাগ্য হয় তখন ওইটা বলবো আর কি। তারপর হচ্ছে আপনার ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে 5 মার্ক, এবং এই 5 মার্ক বলতে 5টা কোশ্চেন, 10 মার্ক। এবং এই 10টা মার্কের মধ্যে জেনারেল ফার্মাকোলজি দিয়ে সবসময় 2 দুগুণে 4টা কোশ্চেন থাকে, মানে দুই দুই দুগুণে 4 মার্ক, 2টা কোশ্চেন। এবং সিস্টেমিক ফার্মাকোলজি দিয়ে আপনার হচ্ছে 3টা কোশ্চেন থাকে সবসময়, এই এই প্যাটার্নই কোশ্চেন হয়। এখন কোথা থেকে অনেক অনেক বড়, মানে ফার্মাকোলজি কিন্তু আসলে অনেক ভাস্ট। আপনি যদি মানে ভালোভাবে শুরু থেকে না পড়ে যান তাহলে ফার্মাকোলজি পারবেন না আপনি। আর হচ্ছে ফার্মাকোলজি রেসিডেন্সি নলেজ দিয়ে ফার্মাকোলজি অ্যান্সার করতে পারবেন না। খুব সহজ, একদম আমি সহজভাবে বলে দিই। কারণ ফার্মাকোলজি সবাই রেসিডেন্সি স্টাইলে পড়ে, সবাই রেসিডেন্সি স্টাইল, আমিও রেসিডেন্সি স্টাইলে পড়ছি। কিন্তু ফার্মাকোলজি আপনি রেসিডেন্সি স্টাইলে পড়লে অ্যান্সার করতে পারবেন হয়তো, কিন্তু মানে খুব টাফ হয়ে যাবে। সেই জন্য আপনাকে ফার্মাকোলজি একটু ডিটেইলিং এ পড়তে হবে। মেকানিজম অফ অ্যাকশন বলেন বা ড্রাগস এর অ্যাডভার্স ইফেক্ট বা এগুলো যেগুলো আছে এগুলো খুব আপনার ডিটেইলিং এ করে পড়তে হবে। এবার আসি বায়োস্ট্যাটিক্সে। বায়োস্ট্যাটিস্টিক্সে আমার যেবার হচ্ছে 208.6 পাইছিলাম জানুয়ারি 24-এর। তো ওইবার আমি বায়োস্ট্যাটও করে যাইনি। তো বায়োস্ট্যাটও করে যাইনি, তার মানে আমি দেখেন ওই হিস্টোলজিতে 5 দুগুণে 10 মার্কের প্রিপারেশন নেই নাই, আর এদিকে বায়োস্ট্যাটে 3 দুগুণে 6 মার্ক, 10 আর 6 16 মার্ক, 16 মার্কের প্রিপারেশন নেই। তা আলটিমেটলি আসলে কি চান্স এমনিতেই হবে না, এটা আগে থাকতেও ধরে নিছি। তারপরও পরীক্ষা ভালো হয়েছিল। যাই হোক, যেটা হয়েছে যে বায়োস্ট্যাটের যে 3 3 দুগুণে 6 মার্ক, এইটা মোজাম্মেল হক স্যারের একটা বই আছে, ওই বই থেকে আপনারা যদি পড়তে পারেন তো খুবই ভালো। আর বায়োস্ট্যাটের একটা বড় অসুবিধা হচ্ছে, মানে আমাদের যেটা হচ্ছে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু বই পড়ি শুরু থেকেই, মানে যে কোনো বইয়ের চ্যাপ্টার শুরু থেকেই। আর বায়োস্ট্যাট পড়ার নিয়মটা হচ্ছে আপনার চ্যাপ্টার শেষ থেকে পড়তে হবে। আপনার বিসিপিএস এর যদি আপনি কোশ্চেন অ্যান্সার করতে চান, বায়োস্ট্যাটের যে শীট, মোজাম্মেল হক স্যারের শীট পাওয়া যায়, তো এই শীটের আপনার শেষ থেকে শুরু করতে হবে। শেষ থেকে শুরু করলে আপনি মোটামুটি এই 3 দুগুণে 6 মার্কের অনেক ভালো অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা একদম বেসিক ফিজিওলজি। বেসিক যে ফিজিওলজি, সেই ক্ষেত্রে আপনার শুরুতেই হচ্ছে আপনার পড়তে হবে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন। আর যখন আপনি নার্ভাস সিস্টেম পড়বেন সাথে নিউরো অ্যানাটমিটা পড়ে ফেলবেন। এই নিউরো অ্যানাটমি এবং নার্ভাস সিস্টেম আপনার একসাথে কো রিলেট করে পড়তে হবে। একদিন মানে আপনি ওই যে নার্ভাস সিস্টেম পড়লেন, আবার মনে করেন 10 দিন পরে যে নিউরো অ্যানাটমি পড়লেন, তাহলে দেখবেন যে আপনার পড়ার টাইমটাও বেশি লাগতেছে, আবার হচ্ছে আপনি পড়াটা থাকতেছে না, মানে আপনার হচ্ছে নলেজটা ওই রকম হচ্ছে না। আর এন্ড্রোকাইনে যেটা, এন্ড্রোকাইন অনেকেই বলে এন্ড্রোকাইনের আপনার হচ্ছে রিপ্রোডাক্টিভ, যেটা রিপ্রোডাক্টিভ পড়ার কোনোই দরকার নেই। রিপ্রোডাক্টিভ থেকে কখনোই কোনো কোশ্চেন আসে নাই, অদূর ভবিষ্যতেও আসবে না, যদি না স্যারদের আবার কোনো মতিভ্রম হয় যে না এর আগে কখনোই দেই নাই কোশ্চেন, এখন আমি দিব এন্ডোক্রাইন থেকে, মানে রিপ্রোডাক্টিভ থেকে, কারণ কখনোই রিপ্রোডাক্টিভ ফিজিওলজি থেকে কখনোই কোশ্চেন হয় নাই। দরকার নাই। আচ্ছা আপু, কিছু বলতেছেন? আচ্ছা, তো যেটা দেখা, এরপরে আসি আমরা ডাইজেস্টিভ এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম। ডাইজেস্টিভ এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে 2টা কোশ্চেন, কিন্তু স্যাররা কোনো কোনো সময় 3টা কোশ্চেনও দেয়। স্যারদের এই জায়গাটা খুব পছন্দের, কারণ হচ্ছে কি অনেক সময় জেনারেল সার্জারি স্যাররাও হচ্ছে এই যে কোশ্চেন কোশ্চেন দেয়, ওই জায়গা থেকেও স্যারদের কিছু কিছু কোশ্চেন অনেক প্রিয় হয়ে যায়। এরপর আসি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে 3 মার্ক, সরি 3 দুগুণে 6 মার্ক। এইখানে যেটা হচ্ছে যে আপনার রেসপিরেটরি সিস্টেম কিন্তু জায়গা কিন্তু ছোট, মানে পড়া খুব কম, জায়গা ছোট বলতে পড়া খুব কম, বাট হচ্ছে মার্ক বেশি।
কিন্তু এই যে লাস্ট বিসিপি এর যত কোশ্চেন করা শুরু করছে, তখন তারা একদম এমবিবিএস লেভেলে, একদম রুট লেভেল থেকে, একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন করা শুরু করছে, যেটা আমরা কখনোই চিন্তা করিনি। যে দেখছি যে না, আপনার হচ্ছে শুধু এই ছকগুলা পড়ে গেলেই হয়, সারফেক্টেন্ট এগুলো রিলেটেড পড়ে গেলেই হয়, কিন্তু এরকম কোশ্চেন গুলা করে নাই। এরপরে আসি আমরা হচ্ছে হেমোপয়েটিক সিস্টেম, মানে ব্লাড, ব্লাড যেটা আর কি, ব্লাড হচ্ছে হিউজ, অনেক ভাস্ট। এইখানে আপনার পড়ার সিস্টেমটা হচ্ছে স্যাররা, আমি যতটুকু দেখছি যে লাস্ট কয়েক বছর যাবত, আসলে এটা কোনো প্যাটার্ন নাই, তারপরে স্যার ওই যে ডিআইসি, তারপর হচ্ছে ডাব্লিউবিসি, ওই জায়গা থেকেই বেশি কোশ্চেন করে। আবার অনেক সময় আপনার হচ্ছে যে শুরুতেই প্রপার্টিস অফ ব্লাড সেলস, এগুলা থেকেও কোশ্চেন করে। আসলে ব্লাড অনেক হিউজ, আপনি পড়লে পড়তেই থাকবেন, দেখবেন যে জ্ঞান আহরণ হচ্ছে, কিন্তু আপনার শেষ হয় না। আমি সবসময় পরামর্শ দিব ব্লাড একদম একটু শেষে পড়ার, মানে আপনি সবকিছু পড়ার পরে সময় থেকে থাকলে তখন হচ্ছে ব্লাডটা পড়বেন। তারপর হচ্ছে এই যে আপনার হচ্ছে অ্যাসিড, ওই যে কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম, যেটা মানে আপনার হচ্ছে এই সাথে রেনাল বডি ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স, এইখানে দুইটা কোশ্চেন থাকলেও এই এই জায়গায় অনেক সময় স্যাররা তিনটা চারটা কোশ্চেনও দেয়, একসাথে তিনটা চারটা কোশ্চেনও দিয়ে দেয়। এবং স্যারদের খুব পছন্দের জায়গা হচ্ছে আপনার এই যে হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়ার কজ না, ওই যে হাইপোভোলেমিক, হাইপোনাট্রিমিয়া, এইগুলা রিলেটেড খুব বেশি। আর ওই যে অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে ওই এবিসি বায়োকেমিস্ট্রিতে দেখবেন যে একটা ইসে আছে, কমপ্লেক্স অ্যাসিড বেস ব্যালেন্স ডিসঅর্ডার আছে। ওই জায়গাটা বিসিপিএস এর স্যারদের খুব পছন্দের, ওই জায়গাটা খুব বেশি পছন্দের, প্রায় এই জায়গা থেকে কোশ্চেন গুলা করে আর কি, কমপ্লেক্স অ্যাসিড বেস ব্যালেন্স ডিসঅর্ডার। আচ্ছা, এইবার আসছে যে মেইন পার্ট, যে আমাদের হেড নেকের ফিজিওলজি। এই হেড নেকের ফিজিওলজি আপনার যখন পড়তে হবে, এইখানে আপনি মনে করেন যে সিনোপসিস আপনার একদম ফরজে আইন, আপনার সিনোপসিস পাশে নিয়েই পড়তে হবে। সাথে হচ্ছে জ্ঞাননের চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 11 মাস্ট আপনার একদম A to Z পড়ে যেতে হবে। সাথে হচ্ছে আপনার রডডির যে স্পেশাল সেন্সের যে জায়গাটা, একদম রডডির স্পেশাল সেন্সের যতগুলা কোশ্চেন আছে, দরকার পড়লে পরীক্ষার হলে ওই যে যাওয়ার আগে যে অনেকগুলা দেখবেন যে এসবি এর মতো অ্যান্সার আছে, যে একটাই অ্যান্সার, বাকিগুলো সব ফলস। ওইগুলা একদম আপনার মনে করেন যে কোশ্চেন দেখা মাত্র যেন বলতে পারেন যে এটা রডডি থেকে আসছে, মানে পরীক্ষার হলের দিন সকালবেলা দরকার হলে দেখে যাবেন স্পেশাল সেন্সের, কারণ এইগুলা স্যারদের খুবই প্রিয় জায়গা। এবং এই যে 20 মার্ক, 20টা কোশ্চেন মানে 40 মার্ক, এইটা ঘুরে ফিরে জ্ঞাননের চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11, তারপর হচ্ছে সিনোপসিসের যতগুলো এই যে আপনার ইয়ার এর পার্ট আছে, ফিজিওলজির সাথে নোজ এবং প্যারানাজাল, এই জায়গা তো স্যারদের খুবই পছন্দের। নোজ এবং প্যারানাজাল সাইনাস থেকে যত ফিজিওলজির কোশ্চেন আসছে, সব ফিজিওলজির কোশ্চেন হচ্ছে সিনোপসিস থেকে দিছে। সুতরাং সিনোপসিস কিন্তু আপনার মাস্ট পড়তে হবে, সিনোপসিস না পড়ে গেলে আপনি বিপদে পড়বেন। আচ্ছা, এইবার আসি ফিজিওলজির কোশ্চেন। এমসিকিউ আসবে 25টা, আইএসবি আসবে 25টা, এটাও ওই একই আপনার 26 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 50 নাম্বার কোশ্চেন এমসিকিউ, এটা হচ্ছে ফিজিওলজির পার্ট। আর এসবিএ তে হচ্ছে 101 থেকে 125। এবার আসি প্যাথোলজিতে একটু। আচ্ছা, প্যাথোলজির রাকিব দুইটা ভাই, হ্যাঁ, হ্যাঁ, ওই আপনার আপনি প্যাথোলজিতে যাওয়ার আগে আমি একটু ওকে ওকে, ফিজিওলজির কয়েকটা জিনিস একটু অ্যাড করে দিই। হ্যাঁ কারণ অবশ্যই একবার অবশ্যই। চলে গেলে পরে আসলে আমরা, আচ্ছা যাই হোক, আমি প্রথমে আমার পরিচয় দিই, আমি এখনো কথাই বলিনি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জুবায়ের ইবনে রাকিব। আহ, ওই দুইজনের নামের শেষেই রাকিব আছে। রাকিব আসলে আমার বাবার নাম, জুবায়ের ইবনে রাকিব। আমার নিকনেম হচ্ছে রাকিব, মানে রাকিব না কিন্তু, সবাই আমাকে ভুল করে রাকিব বলেন না আবার। আমার নাম জুবায়ের। আচ্ছা যাই হোক, এখন আমরা এই রাকিব ভাই অনেক কিছু বলেছে, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন রাকিব ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আপনার রাকিব ভাই বেশ কিছু কথা, সবই অনেক কথাই বলছে, তো আসলে দু একটা কথা আমি জাস্ট একটু এর সাথে ইনক্লুড করবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনার রাকিব ভাইয়ের সাথে একই সাথে কোর্সে ছিলাম, ডিএলও ফাইনাল পরীক্ষা দিলাম, রেজাল্টের অপেক্ষায় আছি। আর এফসিএস পার্ট 1ও রাকিব ভাইয়ের সাথে একসাথেই আমরা কোর্সে আসার শুরুর থেকেই এই এফসিএস পার্ট 1 এর জন্য পড়ালেখা একসাথে করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার আর রাকিব ভাইয়ের একসাথেই হয়েছে, এবং আমরা একই সাথে পড়ালেখা করার কারণে আমরা আমাদের ভুলগুলো বা
আমাদের কোন জায়গাটাতে ঘাটতি আছে, এই জায়গাগুলো আমরা, আমার মনে হয় রাকিব ভাইও আমারটা জানে বা আমিও রাকিব ভাইটা জানি। তো এই জায়গা থেকে আসলে আমরা, আমার কাছে যেটা মনে হয় যে প্রিপারেশন, কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। যে যে সিলেবাস বা যে টপিকস গুলো আছে সব কিছু কাভার করতে হবে, এটার তো কোনো সন্দেহ নাই। এটা শেষ করার পরে আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আমাদের যে ভুলটা হয়, আমার যেটা হয়েছে, আমি আপনার 7th অ্যাটেম্পে পার্ট 1 পাস করছি। এটা আসলে কি বলবো এখন, ওই ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। বিসিপিএস এ নতুন বিল্ডিং হচ্ছে, আমার কাছে মনে হয় 7টা পিলারের মধ্যে 6টা, মানে যতগুলা পিলার আছে 6টা পিলার আমার টাকায় হচ্ছে। আর যাই হোক, এটা আসলে মজা করে বললাম, কিন্তু বাস্তবতা যেটা হয়েছে যে আমার নিজের ভুলের কারণেই। প্রথমত আমি 2019-এর জুলাইয়ের আহ, জুলাই মাসে প্রথম পার্ট 1 দিছি ইএনটিতে, কিন্তু তারপরে বিভিন্ন কারণে, ফ্যামিলি মানে নিজের নিজের ফল্টে আমি পরীক্ষা দিয়ে দেওয়া হয়নি। এরপরে আমি যখন ডিএলও কোর্সে আসলাম, কোর্সে আসার সময় 2023-এর জুলাই আমি একটা প্রিপারেশন নিয়ে, যেহেতু ওইবারই আমি ডিপ্লোমাতে চান্স পেলাম, তারপরে পরীক্ষা দিলাম। তো যাই হোক, এসব কথা বলবো না। আমি ভুলগুলা বলতে চাচ্ছি যে আমার আমার কি ভুল ছিল। ভুল ছিল, 1 নাম্বার ভুল হচ্ছে যে আমি প্রিপারেশন নিয়েছি, কিন্তু পরীক্ষার হলে যে আহ, জানা জিনিস ভুল করে আসছি। এবং আমি যে 2-3 বার যে প্রিপারেশন কমপ্লিট করে আমি পরীক্ষা দিতে গেলাম, প্রত্যেকবারই জানা জিনিস ভুল করে আসার কারণে হয়নি। প্রশ্ন কখনোই আপনার, এখানে যে 300 মার্কের প্রশ্ন, এর মধ্যে আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি 300 মার্কই কমন পাবেন। এর মধ্যে থেকে আপনি, এবং যারা পাশ করে তারা কখনোই কেউই বলতে পারবে না যে আমি 280 পেয়েছি, আমি 270 পেয়েছি। ইট কোয়াইট ইম্পসিবল। এইটা আমার কাছে মনে হয় যে যারা পাশ করে এবং যারা আনফরচুনেটলি পাশ করে না, আমি ফেল এটা বলতে চাই না, কিন্তু এর এর ডিফারেন্স কিন্তু খুব কম হয়। আমি আমার যে 2-1 বারের, এই লাস্ট 3-4 বার আমি 2023-এর জুলাই থেকে ভালো মতো পড়ে পরীক্ষা দিয়েছি, 2025-এর জানুয়ারিতে এসে আমার হয়েছে। এটা আল্লাহর অশেষ রহমত। এখন যাই হোক, এইখানে আমার কাছে মনে হয় 1 নাম্বার কথা যেটা বললাম সেটা হচ্ছে যে আমি যা পড়ছি, আমার পড়া শেষ করার পরে আমি যেন একটা কথা বারবার, রাকিব ভাই বললো আমিও বলতে চাই, যে আমরা পড়া শেষ করে ওই জানা জিনিস যেন আমি ভুল না করে আসি। আমি পড়েছি কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার না, টপিকস কমন, অপশন কমন, ওখানে যে আমি কনফিউশন, আমি জানা জিনিস ভুল করে, মানে আমি মনে করলাম পরীক্ষার হলে আমি ধরে নিচ্ছি যে না, আমি আমি ঠিক আনসার করেছি, কিন্তু বাসায় এসে চেক করার সময় মনে হয়, আল্লাহ, আমি জানা জিনিসটা ভুল করে আসলাম। খুবই সহজ জিনিস, সহজ জিনিস ভুল হলে এফসিপিএস পার্ট 1 পাশ করা যায় না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার যে কয়বার হয়নি, আমি আমার জানা জিনিস ভুল করে এসেছি, এবং এর কারণ হচ্ছে আমি রিভিশন দিতে পারি নাই বা রিভিশন দেইনি। হ্যাঁ, বা সময় পাইনি, বা ওইভাবে আমার টাইম, রিভিশনের জন্য আমি আলাদা ভালো মতো টাইম রাখিনি। যাই হোক, এখন আমি ভাই ফিজিওলজি সম্বন্ধে কথা বললো, ফিজিওলজি ভাই সবকিছু কাভার করেছে। আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ফিজিওলজি, ইএনটি ফিজিওলজি, বেসিক ফিজিওলজিরও ভাই অনেকগুলা কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ। নার্ভাস সিস্টেমের সাথে পড়ার সময় অবশ্যই নিউরো অ্যানাটমি রিলেট করে পড়তে হবে। তারপর এন্ডোক্রাইন মেটাবলিজম অনেক বড় টপিকস, কিন্তু আমরা ওই মেটাবলিজম আপনি যদি ওইভাবে পড়তে চান, সবকিছু কাভার করে যাওয়া কঠিন, কিন্তু কিছু জিনিস না পড়ে যাওয়া যাবে না। মেটাবলিজমের যেগুলা আছে তার মধ্যে আবার এন্ডোক্রাইন পড়ার সময় আমি সব হরমোন পড়বো, এটা পসিবল না। আমরা আমার কাছে মনে হয় ঘুরে ফিরে ওই হরমোন থেকে প্রশ্ন, গ্রোথ হরমোন থেকে প্রশ্ন আসে। তারপরে আর এদিকে আমাদের যেহেতু ইএনটি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে ডায়াবেটিস থেকে প্রশ্ন আসে। এইগুলার থেকে ঘুরে ফিরে এর মধ্যেই প্রশ্ন থাকে। এবং তার সাথে অন্যান্য এই যে আপনার বিভিন্ন অর্গান, তাদের বেসিক প্রশ্ন, যেটা রাকিব ভাই বললো যে একেবারে গ্রস, যে কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন আসে, এই বেসিক জিনিসও, মানে আসলে আসলে কি বলবো, অনেক আগে থেকে আমরা শুনে আসছি যে বেসিক বেসিক যে কোনটা, এইটাই এখনো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায়।
তো যাই হোক, এই সোজা কথায় যে একেবারে শুরুর যে জিনিসগুলো আমরা একেবারে এমবিবিএস এর শুরুর থেকে যে পড়ে আসছি ওই জিনিসগুলাই অনেক সময় দিয়ে দেয়, এবং ওই জিনিসগুলো ভুল হলে সম্ভাবনা কমে আসে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আসলে প্রথমে একটু অ্যানাটমি নিয়ে বলতে চাই। রাকিব ভাই একটু কষ্ট করে অ্যানাটমি স্লাইডটা একটু দিবেন, আমি জাস্ট 5 মিনিটে অ্যানাটমিটা দু একটা কথা বলবো, যেহেতু আসলে হ্যাঁ, থ্যাংক ইউ। এখন যেটা হয়েছে, রাকিব ভাই সবকিছু সুন্দর করে বলেছে। অ্যানাটমির আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অ্যানাটমি আমাদের, রাকিব ভাই বললো যে দত্ত থেকে পড়তে হবে। অবশ্যই দত্ত থেকে, দত্ত মাস্ট, দত্ত আপনি পুরোটা পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, এইখান থেকে পুরো শেষ করলেন। তার সাথে আপনি যখন দত্ত পড়বেন, দত্ত পড়ার সাথে আপনাকে আরো কয়েকটা যে কিছু কিছু টপিকস, এগুলো আমরা যখন ক্লাস নিব ডিটেলস তখন আমরা অবশ্যই বলে দিব যে এই টপিকসটা আপনি দত্ত, শুধু দত্ত পড়বেন না, তার সাথে আপনি সিনপসিস থেকেও পড়বেন। যেমন প্যারানাজাল সাইনাসের অ্যানাটমি, অ্যানাটমি এটা আপনি দত্ত থেকে পড়েন। সিনপসিস কেন জানি স্যারদের খুব পছন্দ, সিনপসিস থেকে হুবহু। আমার মনে আছে আমি 2023-এর জুলাইয়ে পরীক্ষা দিলাম, 2023-এর জুলাইয়ের পরীক্ষায় অ্যানাটমি পরীক্ষা দিয়ে খুব খুশি যে আলহামদুলিল্লাহ এই প্রথম মানে প্রিপারেশন নিয়ে এসে পেপার ওয়ান তো ওই সময় 3টা পেপার আলাদা আলাদা দিনে হতো। তা আমি 3 পেপারে পেপার ওয়ানে পরীক্ষা দিয়ে দেখলাম যে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিলাম। কিন্তু যেটা হলো যে এখানে যে প্রশ্নের অপশন গুলো ছিল, 5টা স্টেম আর কি, 5টা স্টেমের যে 5টা স্টেমের হুবহু সিনপসিসের অ্যানাটমি, প্যারানাজাল সাইনাসের ওইখান থেকে হুবহু লাইন বাই লাইন উঠায়ে দেওয়া। এখন ওখানে আপনার কিছু জিনিস আছে যে ইথময়েডাল ইয়ার সেল বা ইথময়েডাল প্যারানাজাল সাইনাসের কয়টা সংখ্যা, তারপরে ভলিউম কত এমএল, এই জিনিসগুলা একটু ডিফারেন্স। এই দত্ত পড়ার সাথে সাথে আমাদের স্পেসিফিক কিছু টপিকস আছে, যেই টপিকস গুলাতে সিনপসিস এর অ্যানাটমি পড়তে হবে। ফিজিওলজি তো মাস্ট, ফিজিওলজির পুরোটাই, ইএনটি ফিজিওলজির প্রত্যেকটা সিনপসিসের প্রত্যেকটা চ্যাপ্টার যেখানে লেখা আছে যে ফিজিওলজি অফ ল্যারিংস, অবশ্যই আপনাকে পড়তে হবে। মানে ফিজিওলজি সিনপসিসটা আপনি খুলবেনই মেনলি ফিজিওলজি পড়ার জন্য, কিন্তু তার সাথে অ্যানাটমিরও কিছু কিছু অংশ আছে যেটা, যেই টপিকস গুলো আসলে একটু ব্যতিক্রম। এখন আবার যেটা হয়েছে বিগত কয়েকবারে দেখলাম যে কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন দিয়েছিল, ক্যানক্রামরিস, থাইসিস, ল্যারিঞ্জিয়াল থাইসিস, তারপরে আরেকটা প্রশ্ন দিয়েছিল হচ্ছে, সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এরকম কিছু টপিকস যেগুলা এই ক্যানক্রামরিস, ল্যারিঞ্জিয়াল থাইসিস, এই প্রশ্নগুলা কিন্তু ধিংরাতে নেই, বা ওই প্রশ্নগুলো হুবহু যে অপশনগুলো ছিল এগুলো হুবহু লাইন তুলে দেওয়া সিনপসিস থেকে। এই জন্য সিনপসিস থেকে কিছু স্পেসিফিক অ্যানাটমির চ্যাপ্টারও পড়তে হবে, ফিজিওলজি পুরোটাই পড়তে হবে। ডিজিজও কিছু কিছু অ্যাটিপিক্যাল ডিজিজ আছে যেগুলো আপনার বিগত বছরগুলোতে এসেছে, বিগত বছরের প্রশ্নগুলো যেহেতু আমরা খুব রিসেন্টলি পাস করেছি আমরা জানি যে এই টপিকস গুলা থেকে এখন, তারপরেও আপনি 100% কমন পাবেন না, কিন্তু এইগুলো আসলে না পড়ে যাওয়াটা ভুল হবে। এই কারণে আমি এর উপরে এমফাসিস করছি। আচ্ছা, এখানে টপিকস ভাই সবগুলাই বলে দিয়েছে। জাস্ট আমার অ্যানাটমিতে বলার ছিল এটাই যে আমরা এর সাথে কোরিলেট করে দত্তের সাথে পড়বো সিনপসিসের অ্যানাটমি। আর শুধু সিনপসিস না, আর ধিংরা, ধিংরার কথা আমি অবশ্যই বলবো, কারণ ধিংরাতেও অ্যানাটমি প্রত্যেক চ্যাপ্টারের আগেই প্রত্যেক ইয়েতেই অ্যানাটমি দেওয়া আছে, এবং ধিংরা থেকেও হুবহু দেয়। আরেকটা বিষয় আমি বলবো যে ইমব্রায়োলজি, ইমব্রায়োলজি থেকে গত 24-এর জুলাইয়ে কিছু প্রশ্ন দিয়েছিল, ইমব্রায়োলজির যে কয়েকটা প্রশ্ন সবগুলা দিয়েছিল ল্যাংম্যান থেকে। ইএনটি ইমব্রায়োলজি, ইমব্রায়োলজির প্রশ্ন এমন না যে আপনার বাইরে থেকে দেয়, আমাদের ইমব্রায়োলজির প্রশ্নগুলো বেশিরভাগই থাকে ইএনটি রিলেটেড। আর্চ পাউচ এগুলা ডেভেলপমেন্ট থেকে একটা প্রশ্ন থাকে,
তারপরে এই মানে টিপিক্যালি এরকম থাকে। কিন্তু ওইবার দিল কি, যে প্রশ্নগুলো দিল আমরা ধিংরা পড়েছি, সিনপসিস পড়েছি, তারপরে আপনার অন্য এমনি যেসব গতানুগতিক যে লেকচার শিট টিট এগুলো আমরা পড়েছিলাম, কিন্তু এমব্রায়োলজির জন্য আসলে আমরা পড়িনি, যে ল্যাংম্যান পড়ি নাই, ল্যাংম্যান পড়া হয়নি। একেবারে হুবহু ওইখান থেকে এমব্রায়োলজি থেকে আমাদের ইএনটির এর ডেভেলপমেন্টের কয়েকটা প্রশ্ন দিয়েছিল, যে হোয়েন দা ককলিয়া কমপ্লিটস ইস 2.5 টার্ন, কখন কমপ্লিট করে এইটার একেবারে একদম লাইন এর ডেভেলপমেন্টের একটা সুন্দর করে বোল্ড লাইনে লেখা আছে এটা, এবং এই লাইনটাই জাস্ট তুলে দিয়েছে, এবং এসবিএ ছিল। তো এটা তো আসলে স্পেসিফিক, আপনার না পড়া থাকলে আপনি ওই মুহূর্তে আনসার করতে পারবেন না। তো এই কারণে আমার মতে যে কিছু কিছু জিনিস যেগুলা এই অ্যানাটমির ক্ষেত্রে আমরা এমব্রায়োলজির এর ডেভেলপমেন্ট বা ইএনটির যে অর্গানগুলা, এই অর্গানগুলার ডেভেলপমেন্ট আমাদেরকে অবশ্যই ল্যাংম্যান থেকে পড়ে নিতে হবে, সাথে অন্য যেগুলা সেগুলো তো আমরা পড়বই। আর কিছু টপিকস আছে তত্ত্বের সাথে আমরা পড়ার সময় অবশ্যই আমরা সিনপসিস থেকে পড়বো। কিছু টপিকস আছে যেগুলা আমরা অবশ্যই এটা, ও বিডিতেও কিছু জিনিস আছে, বিডির কিছু ছবি আছে যেগুলা পড়তে হয়। তারপরে রাকিব ভাই তো এগুলা আমাকে অনেক কিছু শিখায়, মানে ইনফরমেশন শেয়ার করছে। যেমন একবার প্রশ্ন দিল, ওই প্রশ্নটা আসলে ওই যেটা একটা অ্যানাটমি প্রশ্ন, কিছু ছবি থেকে প্রশ্ন দিয়ে দেয় আপনার, ওই রকম কোনো কোথাও কিছু লেখা নেই, কিন্তু ছবির মধ্যে একটা ছবিতে একটু আলো লেখা আছে বা ছবিতে দেখানো আছে, ওইটা থেকেই একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো বিশদ আকারে আমরা যখন ক্লাস নিব ইনশাল্লাহ ওই সময় আমরা আলোচনা করব। আর ইএনটি ফিজিওলজি থেকে আমরা সিনপসিস পড়বো, ধিংরার ইএনটি ফিজিওলজি পড়বো। এর সাথে আমাদেরকে অবশ্যই ভাই যেটা বললো যে আমাদেরকে গ্যানন পড়তে হবে। গ্যাননের লাস্টের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে এসবিএ দেওয়া আছে। এই জন্য আমরা যেটা করেছিলাম যে ওই এসবিএ গুলাই সুন্দর করে আলাদা করে আমরা পড়ার জন্য একসাথে করে নিয়েছিলাম, এবং ওইগুলা উম, পড়তে হয়, এবং ওইখান থেকে হুবহু প্রশ্ন দিয়ে দেয়। তার সাথে তো আপনার রডনি তো পড়তেই হবে। আহ, এইগুলা তো আপনার মানে দেখতে হবে, কিন্তু তা স্পেশাল সেন্সটা অবশ্যই রডি থেকে পুরোপুরি পড়তে হবে। এই আসলে কি বলবো, পড়ার কোনো শেষ নাই। মনে হয় যে সিলেবাস দেখে প্রথমে পড়া শুরু করলে শুরু সময় অত মনে হয় না, কিন্তু কেন জানি পড়া যখন পরীক্ষা চলে আসে ওই সময় মনে হয় এটা তো দেখা হলো না। এই জন্য খুব বেশি সময় নেই, আমরা জানুয়ারিতে যদি প্রিপারেশন নিতে চাই জানুয়ারির জন্য, অবশ্যই আমাদেরকে আজকে থেকেই শুরু করতে হবে। এবং সেই শুরুটা আমরা অবশ্যই আমার মতে সহজ কোনো একটা টপিক থেকে, যেটা আপনার জানা সেটা দিয়ে পড়া শুরু করা যায়। আচ্ছা, ফিজিওলজি, ইএনটি ফিজিওলজির যেটা বললাম, এক নাম্বার হচ্ছে আমরা অবশ্যই ইএনটি ফিজিওলজিটা পড়বো। প্রথমে সিনপসিস, তার সাথে আমরা যেটা করব গ্যানন থেকে কিছু চ্যাপ্টার পড়ব, গাইটন থেকে পড়তে হবে, রডডির স্পেশাল সেন্সের পুরো যে প্রশ্নগুলো যে আছে প্রত্যেকটা প্রশ্ন অপশন সহ মুখস্থ করে ফেলতে হবে। অবশ্য 2-3 বার পড়লেই আপনার ওটা মেকআপ করা যায়। তার সাথে আম, আর আরেকটা জিনিস, আর তেমন কিছু আসলে এর বাইরে পড়া সম্ভব না। তবে আমার কাছে মনে হয় যে ওই পুরো গাইটনের কিছু টপিকসও পড়তে হবে। গাইটন থেকেও এখন ইদানিং কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে। ইএনটি ফিজিওলজিটা জেনারেল ফিজিওলজি থেকে আমার কাছে মনে হয়েছে সহজ, যে ওখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায় এবং আপনি পড়লে মিস হবে না। আপনি মোটামুটি 40 মানে 20টা প্রশ্নের মধ্যে মোটামুটি ইজিলি 15 থেকে 17 বা 18টা প্রশ্ন, আপনি দু একটা প্রশ্ন আনকমন থাকবেই, কিন্তু মোটামুটি 15টার মতো প্রশ্ন কমন, এবং আপনি আনসার করতে পারবেন কনফিডেন্টলি। এইগুলা যদি আপনি মেকআপ করে যেতে পারেন। রাকিব ভাই, আপনি আমার মনে হয় কন্টিনিউ করেন। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, পরে আমরা পেপার 3 তে চলে যাই। পেপার 3 আসলে অনেক হিউজ, ফাস্ট, এবং এইটাতে আপনাদের সময়ও লাগবে বেশি, পড়তে সময় লাগবে বেশি, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার পাওয়ার পড়ানোর চান্স পাওয়ার জন্য ট্রাম্প কার্ড, আমার মতো ট্রাম্প কার্ড। কিসের কারণে? দেখা গেছে আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু পড়ার পরে পরীক্ষার হলে আহ, এই প্যাথোলজি পার্টটাতে যে অনেক মানে জানা জিনিস ভুল করে আসি।
অনেক জানা জিনিস ভুল করে আসি প্যাথোলজির পার্টটাতে। বিশেষ করে আপনার এখানে দেখেন জেনারেল প্যাথোলজিতে আপনার 15টা কোশ্চেন আছে, এবং সবচেয়ে মজার বিষয় জেনারেল প্যাথোলজি যদি আমরা বলি আমাদের 5টা চ্যাপ্টার আছে মোটামুটি। আমরা যদি ভাগ করে নিই সেলুলার ইনজুরি, অ্যাডাপ্টেশন, ইনফ্লামেশন, নিওপ্লাসিয়া, আর হচ্ছে আপনার এই তো মোটামুটি হিলিং হিলিং হেমোডাইনামিক্স। তো দেখা গেছে এই যে 15টা কোশ্চেন আমাদের রেসিডেন্সিতে যেটা বলে সবসময় যে আপনার হচ্ছে নিওপ্লাসিয়া অনেক কোশ্চেন আসে, তারপরে আপনার হচ্ছে থেকে অনেক কোশ্চেন আসে, হিলিং হেমোডাইনামিক্স থেকে অনেক কোশ্চেন আসে। কিন্তু আপনার হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে স্যারদের সবচেয়ে প্রিয় যেই চ্যাপ্টার গুলা, সেটা হচ্ছে স্যারদের পছন্দ হচ্ছে আপনার সেলুলার ইনজুরি, অ্যাডাপ্টেশন, ইনফ্লামেশন। এই দুইটা চ্যাপ্টার থেকেই প্রতিবার অনেক কোশ্চেন আসে, 15টা কোশ্চেনের রাকিব ম্যাক্সিমাম ভাই, কোশ্চেন থেকে আসে। হ্যাঁ, আপনার কথাটা একটু ডাবল ইয়ে হচ্ছে আর কি, ইকো 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 জেনাসিটি হচ্ছে একটা আলাদা। রাকিব ভাই বলেন, আপনি বললে আমি শুনতে পাবো। রাকিব ভাই, হ্যালো। হ্যাঁ, জুবাইর ভাই শোনা যাচ্ছে? এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ জুবাইর হ্যাঁ ভাই এবার শোনা এবার যাচ্ছে। ক্লিয়ার, এবার ক্লিয়ার রাকিব ভাই, এবার ক্লিয়ার। ও, এতক্ষণ শোনা যাচ্ছিল না তাহলে, তাই তো? না না, শুনতে পাচ্ছিলাম কিন্তু কথা একটু ডাবল সাউন্ড হচ্ছিল। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? রাকিব ভাই বলেন, আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজিতে আমাদের টোটাল আসবে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনে 20 মার্ক। এর মধ্যে দেখেন ব্যাকটেরিওলজি থেকেই আছে 4টা কোশ্চেন আসবে, ভাইরোলজি থেকে 2টা কোশ্চেন, মাইকোলজি থেকে একটা কোশ্চেন, প্যারাসাইটোলজি থেকে একটা কোশ্চেন। আর স্টেরিলাইজেশন, শুধুমাত্র স্টেরিলাইজেশন টপিক থেকেই 2টা কোশ্চেন আসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যখন কোশ্চেন মডারেশনে থাকে, এখন কোশ্চেন মডারেশনে আসলে কোন স্যার থাকবেন, কে থাকবেন, আমরা কিন্তু কেউ কিছুই জানি না। বিশেষ করে মানে বেসিক্যালি এটা জিনিসটা অনেকটা হচ্ছে বিসিএস এর ভাইবার মতো। দেখা গেছে অমুক স্যার প্যাথোলজির, উনি দেখা গেল সেই প্যাথোলজি থেকেই কোশ্চেন করে, মানে ভাইবাতেও প্যাথোলজি থেকেই কোশ্চেন করে। ওনার ধারণা যে আমি যেহেতু প্যাথোলজির স্টুডেন্টেরা তো প্যাথোলজির কোশ্চেন এমনিতেই পারবে। তো আসলে কিন্তু বেসিক্যালি এটা হয় না। মানে দেখা গেছে মডারেশন প্যানেলে যখন কোনো বেসিক সাবজেক্টের স্যার ঢুকে পড়ে, ধরেন মনে করেন হঠাৎ করে অ্যানাটমি স্যারই ঢুকে পড়লো, তখন অ্যানাটমির কোশ্চেন ওনার যেই পার্ট ভাল লাগবে উনি ওই পার্ট থেকে বেশি কোশ্চেন করবে। যেমন ওই যে হিস্টোলজির মতো, হিস্টোলজির 5টা কোশ্চেন আসার কথা, আসছে 10টা কোশ্চেন, এবং সবই একদম বেসিক হিস্টোলজি। এমন না যে আপনি মানে জাঙ্কুরে পড়া লাগবে সেক্ষেত্রে, মানে জাঙ্কুরে না পড়লে আপনি ওই বেসিক হিস্টোলজির অ্যান্সার দিতে পারবেন না। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে জেনেটিক্সে 2টা কোশ্চেন, ওই 2টা কোশ্চেনই আসে, প্রত্যেকবারই 2টা কোশ্চেন আসে। এবং এই ক্ষেত্রে আপনার কোনো ওই যে আপনি মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের যত উদাহরণ আছে, আপনার হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এই উদাহরণ থেকে কখনোই কোনো কোশ্চিন কালেও এফসিপিএস এ কোশ্চেন আসে নাই, কখনোই আসে নাই। কিন্তু এটা রেসিডেন্সির খুব ফেভারিট টপিক, সকল স্যারদের খুব ফেভারিট টপিক। বরঞ্চ আপনার হচ্ছে এফসিপিএস পার্ট 1-এ আপনার হচ্ছে এই যে প্রপার্টিজ গুলা থাকে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, অটোসোমাল ডমিনেন্টের যে প্রপার্টিজ গুলো আছে, অটোসোমাল রিসেসিভের যে প্রপার্টিজ গুলো আছে, এইগুলো স্যারদের খুব বেশি পছন্দের। ইভেন আপনার ওই যে ইকুয়েশন দিতে পারে যে আচ্ছা আপনার মেল ফিমেল এত, আপনার হচ্ছে ইসের ক্যারিয়ার আছে কোনটা, এরকম টাইপের দিয়ে আপনাকে বললো যে ফিনোটাইপ কি হবে, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। ক্যারিওটাইপিং জেনেটিক্সে স্যারদের খুব পছন্দের। আবার হচ্ছে আপনার
ইসের ক্ষেত্রে ওই যে অ্যানুপ্লোইডি পলিপ্লোইডি এগুলো স্যারদের খুব, ইভেন এখন যেটা হচ্ছে স্যারদের মিউটেশন খুব পছন্দের টপিক। মিউটেশন দেখলেই স্যাররা কেমন যেন পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু রেসিডেন্সিতে যেটা হয় এগুলো এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, মানে স্যাররা ওই উদাহরণের মধ্যে চলে যায়। কিন্তু আপনার এফসিবিএস পার্ট ওয়ানে পড়তে গেলে এইগুলোতে আপনার খুব ডিটেলস ডিটেলস জানা লাগবে, যে আপনার এগুলা কি আসলে কেন কি হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে ইমিউনোলজি, ইমিউনোলজি স্যারদের খুব ফেভারিট টপিক, এবং এই ইমিউনোলজি থেকে প্রত্যেকবার 3টা কোশ্চেন। এবং ইমিউনোলজি যা আপনারা যা পড়ছেন, যা মানে যা এমবিবিএস লেভেলে যা পড়েন ওইটা থেকে আপনি মোটামুটি অ্যান্সার দিয়ে আসতে পারবেন। ইমিউনোলজিতে খুব একটা স্যারদের করে না, একদম বেসিক যে কোশ্চেন গুলো আছে এগুলা নর্মালি, অনেক সময় হাইপার সেন্সিটিভিটি এরও উদাহরণ দিয়েও কোশ্চেন দিয়ে দেয় স্যারদের, এটা অনেক পছন্দের। তবে এই জায়গাগুলো এই যে যে আপনার হচ্ছে প্রায় এইখানে হচ্ছে টোটাল হচ্ছে কত মার্ক, প্রায় 30টা কোশ্চেন মনে হয়, 30টা কোশ্চেন, 15 10 25, 25 আর 5 30, এই 30টা মানে 60 মার্ক। এই 60 মার্ক কিন্তু আপনার খুব কি ফ্যাক্টর, খুবই কি ফ্যাক্টর। এইবার আসি আমরা মেইন অ্যাপ্লাইড প্যাথোলজিতে। এই অ্যাপ্লাইড যে প্যাথোলজি, আচ্ছা আগের যে কোশ্চেন গুলো আছে এইখানেও কিন্তু আপনার অ্যাপ্লাইড প্যাথোলজি হচ্ছে আসবে, এমন না যে আপনার এই জায়গায় অ্যাপ্লাইড প্যাথোলজি আসবে না, solely আপনার জেনারেল প্যাথোলজি এটার মধ্যে আপনার অ্যাপ্লাইড প্যাথোলজি ঢুকাই দিবে, ঠিক আছে। যেমন আপনার মনে করেন যে কোশ্চেন দিল অ্যাট্রফিক রাইনাইটিসে কোন ধরনের অ্যাট্রফি, অ্যাট্রফিক রাইনাইটিসে কোন ধরনের অ্যাট্রফি, ডিজিজ অ্যাট্রফি, আপনি অ্যান্সার দিবেন ডিজিজ অ্যাট্রফি, আপনার অ্যাট্রফিক কয়েকটা দিয়ে দিল। কোশ্চেন কিন্তু করছে আপনার প্যাথোলজি, অ্যাপ্লাইড প্যাথোলজি থেকেই বললো যে আপনি অ্যাট্রোপিক রাইনাইটিস, কোশ্চেন দেখলেন অ্যাট্রোপিক রাইনাইটিস, কিন্তু কোশ্চেন কিন্তু আসছে আপনার ওই যে জেনারেল প্যাথোলজি ওইখান থেকে, যে ডিজিজ অ্যাট্রোপি, অ্যান্সার হচ্ছে ডিজিজ অ্যাট্রোপি, কোন টাইপের অ্যাট্রোপি হতে পারে। তো এইরকম টাইপেরই আপনার হচ্ছে যে মোটামুটি ডিংরা আমার দেখলেই হয়ে যায়, ডিংরা আমার কোন পেজে কি আছে মোটামুটি এই পর্যন্ত মুখস্থ, এরকম একটা অবস্থা, অনেকবার পড়ছি ডিংরা। আহ, তো দেখা গেছে যে পরীক্ষার হলে স্যাররা ডিংরা থেকে খুব কম কোশ্চেন করে, এটা হচ্ছে হার্শ রিয়ালিটি। কারণ কি, স্যারদের পছন্দের জায়গা হচ্ছে সিনopসিস। এই সিনopসিস বইটা যে রাইটার লিখছে উনি 1985-এ মারা গেছেন, এবং 85-এ মারা যাওয়ার পরে ভদ্রলোকের আর কোন স্টুডেন্ট বা যারা আছেন ওনারা আর কোন এডিশন এটা তৈরি করেন নাই। এবং এই ওই 85-এ মানে আমাদের এখন যে স্যাররা আছেন সবাই বুড়া, ওনারা হচ্ছে ওই 85-এর আমল থেকে ওনারা যে যা পড়ে আসছে ওইটা থেকেই স্যারদের খুব পছন্দের জায়গা হচ্ছে আপনার এই সিনopসিস। এবং আমাদের যখন হচ্ছে আমরা কোনো ওরাল ক্লিনিক্যাল ভাইবা দেই সেইখানেও স্যারদের এই এই জায়গাগুলো খুব পছন্দ, যার কারণে স্যাররা যে ডিজিজ, যে কোনো ডিজিজ আপনার হচ্ছে যখন কোশ্চেন করে তখন আগে স্যাররা খুঁজে সিনপসিসে কি আছে। মানে আমি পড়ে যাচ্ছি ডিংরা, আমরা ডিংরা পড়তেছি, আমি কিন্তু ডিংরা পড়তে নিষেধ করি নাই, কারণ আপনার প্রথমে বেসিক, যখন আপনি যে ডিজিজটা আপনি পড়বেন এই ডিজিজটার বেসিক তৈরি করতে অবশ্যই আপনাকে ডিংরা পড়তে হবে, অবশ্যই মাস্ট। কারণ সিনপসিসের ভাষাটা আসলে এত দুর্বোধ্য যে আপনি কয়েকবার না পড়লে আপনি পারবেন না। আহ, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন পেপার 3 প্রিপারেশন নেবেন তখন একসাথে 2বার পরিশ্রম করা যাবে না। কিরকম, আপনি ডিংরা একবার পড়লেন, আবার মনে করেন পরীক্ষার আগে মনে করেন যে 1 মাস বাকি আছে আমি এখন সিনপসিস পড়ি, এটা করা যাবে না। আপনি যখন ডিংরা পড়বেন সাথে সিনপসিস পাশে রাখবেন, পাশে রেখে দেখবেন যে সিনপসিসে এক্সট্রা কি ইনফরমেশন আছে, আইদার ওটা ডিংরাতে তুলবেন অথবা আপনি একটা কাগজে নোট করে রাখবেন যে এইটা সিনপসিস আছে। আপনাদের অত কষ্ট করতে হবে না, মোটামুটি আমার ডিংরা গাইডটারে আমি মোটামুটি সিনপসিসের ছোট ভার্সন বানাই ফেলছি, ওইটা আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিব, যেটা আপনারা মোটামুটি আর তেমন সিনপসিস পড়া লাগবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা ছাড়াও আপনাদেরকে আরো কিছু কিছু জিনিস পড়তে হবে, যেটা আমরা মোটামুটি এই পরের যে ইগুলো আছে বুক লিস্ট,
বুক লিস্ট আর কি মোটামুটি আমরা দেখাই দিচ্ছি এখানে। তো যেটা হচ্ছে যে সবচেয়ে হার্শ রিয়ালিটি সেটা হচ্ছে আপনার একই সাথে সিনোপসিস এবং ডিংরা দুইটাই পড়তে হবে। জুবাইর একটু আগে বলতেছিল যে একবার হচ্ছে ল্যারিঞ্জিয়াল থাইসিস বা পিথিয়াসিস, যাই হোক এটা হচ্ছে যখন আমি যখন হচ্ছে পরীক্ষার হলে আমরা দেই। আহ, এটা একটা খুব কৌতুক একটা, আমি একটু বলি এই কৌতুকটা সবার সাথে শেয়ার করি, মনে হচ্ছে শেয়ার করাটা জরুরি। যেটা হচ্ছে যে এটা পরীক্ষার হলে আমি উচ্চারণই করতে পারতেছিলাম না, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমি পরীক্ষা থেকে বের হয়ে যখন হচ্ছে বের হয়েছি, তো শুনলাম আরেক হলে নাকি আমাদের একজন ক্যান্ডিডেট সে স্যারকে বলছে স্যার কোশ্চেন তো ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। তো স্যার কি করলো, স্যার তৎক্ষণাৎ হচ্ছে ওইটা লিখে গুগলে সার্চ দিছে। সার্চ দেওয়ার পর মোবাইলের স্ক্রিনটা স্যার স্টুডেন্টের সামনে ধরার পর বললো যে না এটা ঠিকই আছে, তুমি দেখো। ঠিক এক পলক দেখায় ওর কাছ থেকে স্ক্রিনটা নিয়ে নিছে। তো যাই হোক, এটা মনে হচ্ছে অনেকটাই ওই যে পরীক্ষার হলে ওহী নাজিল করার মতো যেরকম অবস্থা, ওইরকম অবস্থা হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইবার সিনোপসিস থেকে যতগুলা কোশ্চেন দিছে, আজকে আমি একটু এটা বলে দিই, ট্রিক্সটা বলে দিই। সিনোপসিস থেকে ওইবার টোটাল হচ্ছে 8টা কোশ্চেন দিছে, এবং 8টা কোশ্চেনের যেটা কোশ্চেন হয়েছে 8টাই যেই ডিজিজ ছিল, ডিজিজের পাশে একটা হচ্ছে ব্র্যাকেটের একটা টার্ম ছিল, নাম। যেমন ল্যারিঞ্জিয়াল পিথিয়াসিস বা থিয়াসিস, যেটা এটা হচ্ছে গ্রানুলোমাটাস কন্ডিশন অফ দ্য ল্যারিংস। এই গ্রানুলোমাটাস কন্ডিশন অফ দ্য ল্যারিংস না দিয়ে পাশে ব্র্যাকেটের অংশটুকু দিছে হচ্ছে আপনার এই ল্যারিঞ্জিয়াল পিথিয়াসিস। ঠিক একইভাবে ক্যানকারাম ওরিস এটাও দিছে, এটা হচ্ছে ব্র্যাকেটে ছিল, এটা হচ্ছে আপনার ওরাল খুব সম্ভবত মনে হয় ওরাল ক্যান্ডিডিয়াসিস, অথবা আপনার হচ্ছে নোমা ছিল মনে হয়, নোমা। নোমা যদি না দিত, না দিয়ে দিছে হচ্ছে আপনার হচ্ছে ইয়া এই ক্যানকারাম ওরিস, এরকম এরকম টার্ম, মানে সবগুলো হচ্ছে ব্র্যাকেটের টার্ম। আটটা আটটা মনে হয় টোটাল 8টা কোশ্চেন ছিল, 8টাই ছিল ব্র্যাকেটের টার্ম। সিনোপসিসের একদম আপনি দেখবেন যে লেখা আছে এই ডিজিজের নামের পাশে ঠিক ব্র্যাকেটের যে অংশটা, অর্থাৎ স্যারের খুব পছন্দের ছিল এই যে ব্র্যাকেটের অংশটা, এগুলো স্যার স্টুডেন্টরা পড়ে না, সুতরাং এটা উঠাই দিলে দাও। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এই কিছু কিছু জিনিস হচ্ছে স্যারদের খুব পছন্দের। তো এই জন্য এটা বললাম, আপনার সিনোপসিস পড়তেই হবে। আপনি সিনোপসিস না পড়ে গেলে চান্স পাবেন না এমন না, কিন্তু চান্স পাওয়ার হারটা কমে আসবে। আমি ওইবার যখন পড়ে যাইনি, এর পরের বার তো অবাক করছিলাম যে না এবার সিনোপসিস না পড়ে আমি যাবো না, এবং আমি পরের বার পরীক্ষা যেবার আমি চান্স পেলাম না, আমি 5বার সিনোপসিস রিভিশন দিয়ে গেছি। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার মানে যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। এবার আসি আমরা একটু বুক লিস্টে, মানে আপনার হচ্ছে সরি, আমি একটু বুক লিস্টে আসি। এবার হচ্ছে আপনার জুবায়ের যেটা বললো আর কি, আমরা শুরুতেই অ্যানাটমির যেটা, অ্যানাটমিতে আপনার হচ্ছে দত্ত হেডনেক 6th এডিশন, এটা আপনার পড়াই লাগবে, এটা আপনার পড়াই লাগবে। আমি এরপরে আমার একটা বই খুব পছন্দের, সেটা হচ্ছে বিশ্রাম সিং হেডনেক 3rd এডিশন। এই বইটা আমার পছন্দের একটাই কারণ হচ্ছে ছবি। তো একটা জিনিস হচ্ছে আপনার চোখ যা না দেখে সেটা মনে রাখতে পারে না। তো অ্যানাটমি পড়ার ক্ষেত্রে আপনার ছবি বারবার আপনার দেখতে হবে। অ্যানাটমি ছবি দেখলেও অ্যানাটমি অনেকখানি পড়া হয়ে যায়। তো এই জন্য ছবি, এত সুন্দর ছবি বিশ্রাম সিং এর, আমরা পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, পিডিএফ শেয়ার করবো। এত সুন্দর ছবি মনে হবে যে না ছবিটা এখনই গিলে খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা বিশ্রাম সিং এর। আর নিউরো অ্যানাটমির ক্ষেত্রে অবশ্যই আপনার BD 84 এর 8th এডিশন পড়া লাগবে। স্যারদের খুবই পছন্দের নিউরো অ্যানাটমি। আপনি ওই কোনো আপনার বাজারে শীট মিট যাই পড়েন না কেন, আপনি BD 84 না পড়ে আপনি যাইতে পারবেন না। অ্যাটলিস্ট অন্তত আপনার ওই যে ক্লিনিক্যাল অ্যানাটমি বা আপনার বক্স যেগুলো আছে এগুলো পড়েই যাইতে হবে। ফিজিওলজির ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে আমি বলবো প্রথমে আপনারা ভীষণ ফিজিওলজিটা পড়েন, ভীষণ। তারপরে সাথে যদি আপনার থাকে জ্ঞাননের ক্ষেত্রে হচ্ছে আপনার তো বললাম চ্যাপ্টার 9 চ্যাপ্টার 11 এটা মাস্ট পড়া লাগবে। আর এখানে একটা বইয়ের নাম উল্লেখ করি নাই, সেটা হচ্ছে আপনার একদম ফরজ, রড্ডি। রড্ডির ক্ষেত্রে আপনার অবশ্যই রেসপিরেটরি মেডিসিন, এন্ড্রোকাইন এন্ড্রোকাইন রেসপিরেটরি, স্পেশাল সেন্স, এই 3টা চ্যাপ্টার একদম পড়ে যাইতেই হবে রড্ডির। কারণ স্যারদের এই 3টা জায়গা খুবই পছন্দের, প্রত্যেকবার এখান থেকে হুবহু কোশ্চেন তুলে দেয়, হুবহু কোশ্চেন তুলে দেয় একদম। সাথে হচ্ছে আপনারা বিআরএস ফিজিওলজিটা রাখতে পারেন। আর হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রি মাস্ট। আপনার বায়োকেমিস্ট্রি যদি আপনি পরীক্ষা দেন, মানে পরীক্ষায় আপনার চান্স পাইতে হয়, বায়োকেমিস্ট্রি পড়তে হয়। যদিও অনেক বড় বই, তারপরেও যতটুকু পড়ে কনসাইজ করে যতটুকু পারা যায়।
আর বায়োস্ট্যাটের ক্ষেত্রে মোজাম্মেল স্যারের শীট বা মোজাম্মেল স্যারের বইটা। আর ফার্মাকোলজি একটা জিনিস আমি বলে দিই, ফার্মাকোলজি ভীষণ আপনারা পড়তে পারেন, তবে আমাদের ফার্মাকোলজির যে মেন্টর আছে আমার খুব কাছের ছোট ভাই আকিব, ও যেই ক্লাসটা নিবে আপনার জেনারেল ফার্মাকোলজি, সিস্টেমিক ফার্মাকোলজি, আশা করি ওর ক্লাসের পরে আপনাদের তেমন কিছু পড়া লাগবে না। ওর ক্লাসটা যদি আপনারা করে যতটুকু আপনারা আত্মস্থ করতে পারবেন বা নোট করতে পারবেন, আশা করি সেটা দিয়ে অন্তত এফসিপিএস পার্ট ওয়ান, ইএনটি পার্ট ওয়ান আপনারা উতরে যেতে পারবেন, আমি এটুকু বিশ্বাস করি। খুব ভালো ক্লাস নেয় ফার্মাকোলজির উপরে, আমি নিজেও করছি, এই জন্য বললাম আর কি। আচ্ছা, এবার আসি আমরা প্যাথোলজির ক্ষেত্রে। প্যাথোলজিতে আপনার এইখানে আসলে অনেক বইয়ের লিস্ট দিছি, এত কিছু লাগবে না। মেইনলি ওই যে আমরা যেগুলো পড়ে আসছি আগে, ঠিক আছে, বা রবিনসের প্যাথোলজি থেকে যেগুলো পড়ে আসছি, হিলিং, হেমোডাইনামিক্স, তারপর ইসের ক্ষেত্রে এই আপনার ইনফ্লামেশন, সেল ইনজুরি, অ্যাডাপ্টেশন। আর ডিংরার 8th এডিশন তো অবশ্যই লাগবে, কারণ এইটা মেইন বুক। বাট স্যাররা কিন্তু এখান থেকে কোশ্চেন করে না, আমি এখনো বলি এটা থেকে কিন্তু স্যাররা কোশ্চেন করে না, খুব একটা কোশ্চেন করে না। করে কোশ্চেন কোথা থেকে? সিনপসিস থেকে। মেইনলি ডিজিজ পার্টের যত কোশ্চেন হয় সবই কিন্তু সিনপসিস থেকে হয়। ডিংরা থেকে পড়ার পরে আপনি একটা ভালো একটা নলেজ পাবেন, যেই নলেজ দিয়ে আপনি সিনপসিস যখন পড়বেন কোয়াইট ইজি হয়ে যাবে সিনপসিস পড়াটা। আর লাস্টে একটা দ্য ফাইনাল স্পার্ক। স্পার্কের পক্ষ থেকে একটা রেসিডেন্সির, এখন এটা পিডিএফ আকারে বাজারে এখনো আসে নাই, পিডিএফ আকারে আছে বইটা। এই বইটা ইনশাল্লাহ আরো 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ বাজারে চলে আসবে। এটা রেসিডেন্সির জন্য মেইনলি। তারপর আপনারা আপনাদের জাস্ট নলেজ বাড়ানোর জন্য বা কুইক রিভিশনের জন্য আপনারা এটা দেখতে পারেন। আর কিছু জিনিস একটু বলি, যেমন সাথে আপনার বেলিলাপ লাগবে। বেলিলাপ লাগবে কোন জায়গায়? যেমন আপনি থাইরয়েড, এই যে জ্ঞান, মানে সরি, আমাদের যে স্কট যা আছে এগুলো পড়লেও লাভ হবে না। থাইরয়েড আপনার বেলিলাবের 28th এডিশনে যা আছে সেটা আপনার পড়ে যেতে হবে, ঠিক আছে। আর একই সাথে এইটার সাথে আপনার স্কট ব্রাউনটা, যদিও স্কট ব্রাউন স্যাররা এখনো ওই রকম ভাবে টাচ করে নাই, তারপরে স্যারদের যেহেতু এটা আপনার একদম ই বুক, আমাদের ইএনটি টেক্সট বুক, স্যাররা যে কোনো সময় আপনার এই স্কট ব্রাউন থেকেও দিতে পারে। স্কট ব্রাউন থেকে কি দিবে সেটা আপনার মনে করেন, স্কট ব্রাউনের প্রত্যেকটা ডিজিজের আগে অ্যানাটমি আছে, স্কট ব্রাউনের প্রত্যেকটা ডিজিজের আগে ফিজিওলজি আছে। অ্যানাটমি ফিজিওলজিও কিন্তু আপনার ওইখান থেকে দিতে পারে, এমন না যে দিতে পারে না, ঠিক আছে। ঠিক একইভাবে ডিংরায় যেরকম অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, ঠিক একইভাবে ওইরকম ভাবে আছে। তো আমি এখন আসলে জুবায়েরকে বলবো যে কোনো কিছু অ্যাড করবি কিনা জুবায়ের। না বড় ভাই, আপনি বলার পরে আসলে বলার কিছু থাকে না। তারপরেও আহ, সবই সুন্দর করে বলেছেন। আর আসলে অনেকক্ষণই আলোচনা হয়ে গেছে, যে কোনো টপিকস নিয়ে আসলে 1 ঘন্টার বেশি আলোচনা কারো খুব একটা ভালো লাগার কথা না। আমরা আর খুব বেশি কথা না বাড়াই, কারো যদি কোনো প্রশ্ন থাকে ওনারা প্রশ্ন করলে আমার মনে হয়, আর আসলে একদিনে তো এত কথা বলা সম্ভব না। কেউ যদি প্রশ্ন করতে চান, কোনো কোয়ারি থাকে বা ইয়ে থাকে, সেটা বলতে পারেন। আমার মনে হয় কোশ্চেন পর্ব শেষ করে আমার মনে হয় শেষ করলেই ভালো হয়। খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। আমরা যখন ক্লাস শুরু করব তখন ইনশাল্লাহ আহ, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ইয়ে করতে হবে ইনশাল্লাহ। আমার মনে হয় কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আসলে আপনাদের যে আহ, আমরা জ্ঞানের জাহাজ হয়ে গেছি, বিষয়টা এরকম না। আমার মনে হয় যে আপনারা আহ, এই একটা ধারণা, ওই যে বললাম না, আমি তো আহ, ভুল করতে করতে শিখছি, তো এই জন্য কোন জায়গাগুলোতে ভুল হতে পারে এই জায়গাগুলো আমাদের একটু রাস্তাটা চেনা, এই জায়গাতে আমরা গাইড করতে পারি। কিন্তু আমরা আমরা কখনো এটা এক্সপেক্ট করি না যে আমার এত বেশি বার লেগেছে, এটা আমার ফল্ট, এটা আমার ঘাটতি ছিল এই জন্য হয়নি। আর আরেকটা বিষয়, রাকিব ভাই প্রথমেই বলছিলেন না যে এবার বিয়েতে 2025-এ 46 জন বা হলো, আর বিয়েতে একজন হলো। আমার কাছে মনে হয় আসলে কি যে এটা আল্লাহর অশেষ রহমত। আর যেটা হয়েছে সেটা আমি দেখলাম যে দেখেন, আল্লাহর অশেষ রহমতে আমার কাছে মনে হয়েছে যে একটা একটা লেভেল পর্যন্ত প্রিপারেশন আপনার না হওয়া পর্যন্ত রাকিব ভাই আমার আপনার হয়নি। সো এই আপনার প্রিপারেশনের একটা লেভেল পর্যন্ত যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আপনার কপালে যদি লিখে রাখে তাহলে আপনার হবে।
হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আপনাকে দেয় কোনো কিছু তাহলে হবে, তাছাড়া পসিবল না। সো আসলে এটা আমার কাছে মনে হয়েছে, কারণ মানে আমি তো হতাশ হয়ে যাচ্ছিলাম, আপনি নিজেও জানেন যে কেন হচ্ছে না, এত কমপ্লিট প্রিপারেশন তারপরেও হচ্ছে না। আর যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুক। একটা আপু প্রশ্ন করেছে, একটু আমি দেখি প্রশ্নটা। আচ্ছা, আমি একটু বলি। বর্ণা আপু একটা কোশ্চেন করছেন, এমব্রায়োলজিটা কিভাবে পড়া শুরু করব। আচ্ছা, আমি আপুর কোশ্চেনের অ্যান্সারটা একটু দিই। প্রথম কথা হচ্ছে যে আমার মোটামুটি হচ্ছে যতটুকু ল্যাংম্যান থেকে নোট করা, মোটামুটি আমার ডিমরার উপরে পুরোটাই হচ্ছে নোট করা আছে। ল্যাংম্যান থেকে আপনাদের তেমন কিছু করা লাগবে না। আমরা যখন ক্লাস নিব করবো ইনশাল্লাহ, সেটা প্রোভাইড করবো পিডিএফ। ওইটুকু এমব্রায়োলজিতে জাহাজ হয়ে যাবে। এছাড়া যদি মনে করেন যে না, স্ব উদ্যোগে ল্যাংম্যান করবেন, কারণ আপনি থাইরয়েড যখন করবেন, থাইরয়েড অবশ্যই আপনার ল্যাংম্যান থেকে পড়তে হবে। যখন ইয়ারের যেটা পড়বেন অবশ্যই আপনার ল্যাংম্যান থেকে পড়তে হবে। যদি আপনি পড়তে চান, আর যদি মনে করেন যে না ঠিক আছে ভাইয়ের ক্লাসটা বা করবো, সেক্ষেত্রে আমি যে পিডিএফ দিব ইনশাল্লাহ একদম কনসাইজ করে দেওয়া আছে, তো আপনার অত বেশি কষ্ট করে পড়া লাগবে না। তবে যে টপিক গুলো আমাদের ইএনটি রিলেটেড, এগুলো অবশ্যই আমি মনে করবো অবশ্যই আপনার ল্যাংম্যান করা উচিত। ভাই কথা শোনা যাচ্ছে না? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? আস্তে আসছিল ভাই, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আর কি, বর্ণা আপু একটা কোশ্চেন করছে যে এমব্রায়োলজিটা আসলে কিভাবে করবো ইএনটি। আর মেইনলি হচ্ছে আমি যখন প্রিপারেশন নিছিলাম তখন ল্যাংম্যানের এমব্রায়োলজিটাই মোটামুটি আমার ডিংরার মধ্যে তুলে, মানে একদম প্রিন্ট করে রাখা, করে রাখা একদম তুলে জিস্ট যেটুকু লাগবে। তো আমরা যখন ক্লাস নিব আশা করি ওইটা প্রোভাইড করব ইনশাল্লাহ, ওইটুকু পড়লেই হয়ে যাবে। এছাড়া তেমন কিছু এক্সট্রা পড়া লাগবে না। তারপরও কেউ যদি আপনারা এক্সট্রা পড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই এই ইএনটি রিলেটেড যেগুলো আছে, যেমন থাইরয়েড, তারপর ইয়ার নোজ, এই রিলেটেড যে হচ্ছে ডেভেলপমেন্ট গুলা, এইগুলো আপনারা হচ্ছে ল্যাংম্যান থেকে পড়তে হবে। একটা আচ্ছা, ভাইয়া প্রশ্ন করেছে যে ভাই মিলন ভাই। স্পার্ক একাডেমি থেকে কোনো লেকচার শিট বের, আচ্ছা ভাই, সেটা হচ্ছে কি যে আমরা যেটা হয়েছে, আমরা কাজ করছি। আমরা আসলে পরীক্ষাটা আমাদের নিজেদের ফাইনাল পরীক্ষা না থাকলে এটা হয়তো খুব শীঘ্রই আমরা দিয়ে দিতে পারবো। তারপরে আসলে সবচেয়ে বড় কথা কি যে আপনাদের আমাদের যে ইএনটি টিপসিপিএস পার্ট 1 কোনো এখন পর্যন্ত এরকম কমপ্লিট কোনো লেকচার শিট বা কোনো কিছু পড়ে যে আপনার হবে সেটা করা পসিবল হয়নি। তো আশা করছি আমরা চেষ্টা করছি যে একটা কমপ্লিট একটা যে আপনার আহ, দত্তের ইনফরমেশন, তার সাথে ধিংরার অ্যানাটমি, দত্তের অ্যানাটমি, বিডির অ্যানাটমি, এবং তার সাথে মনে করেন ল্যাংম্যানের এমব্রায়োলজি, এই জিনিসগুলোকে একটা জায়গায় নিয়ে এসে আমরা কম্পাইল করার চিন্তা করছি। যে আমরা ওইরকম লেকচার শিট বানাবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করব প্রথম দিকে যে টপিকস ধরে না হলেও অ্যাজ এ হোল, যে আমার এইখান থেকে এইটুকু এইটুকু দরকার, এবং সেগুলোকে একটা টপিকস আপনার সে আমি যখন ইমব্রায়োলজি পড়ছি, আপু প্রশ্ন করছিল, ওইটারও অ্যান্সার দিয়ে দিচ্ছি। ইমব্রায়োলজি আমরা শুধু ইএনটি রিলেটেডই পড়বো, আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয়েছে, দেখেন ইমব্রায়োলজি কয়টা টপিকস পড়া লাগে, হাতে গুনে খুব বেশি টপিকস কিন্তু না। পড়া লাগবে কি, আমার ইএনটির যে অর্গানগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট। তার আগে সর্বপ্রথম প্রথম পড়া শুরু করবেন আপনি আর্চ, পাউচ আর ক্লেফট, তিনটা, এই ডেভেলপমেন্ট। এইটা পড়ার পরে আপনি পড়বেন হচ্ছে আহ, আমার ইএনটির অর্গানগুলা ডেভেলপমেন্ট। এটা আপনি যখন প্রত্যেকটা অর্গান পড়তেছেন, অ্যানাটমি তো আপনি পড়বেন, ইয়ার, নোজ, থ্রট, প্রত্যেকটা তো পড়বেন। ওইটার সাথে সাথে আপনি ইয়ারের ডেভেলপমেন্টটা পড়ে ফেললেন। এই ইয়ারের ডেভেলপমেন্ট যখন পড়বেন, ওইটা শুধু ল্যাংম্যান থেকে এক্সট্রা জাস্ট কয়েকটা লাইন অ্যাড করা লাগে। এগুলো আমরা ইনশাল্লাহ ওই সময়ে আপনাদেরকে প্রোভাইড করব বা গাইড করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য এত মানে খুব ভয় পাওয়ারও কিছু নেই, এবং ক্লাস আমার কাছে মনে হয় যে খুব বেশি টেনশন করার কিছু নেই। আর আশা করি আমাদের সাথে থাকলে আমরা গাইড করতে পারবো। আপনাদের পড়তে হবে কিন্তু এত কঠিন হবে না ইনশাল্লাহ জার্নিটা। আশা করি সহজ হবে, লেগে থাকতে হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমরা সফল হব। অনেকেই দুইজন মেসেজ করছে আর কি, ক্লাস কি অনলাইনে হবে কিনা আর ক্লাস ডিটেলটা জানতে চাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, আমাদের সামনের ব্যাচ বলতে এফসিপিএস যারা জানুয়ারিতে দিবেন তাদের জন্য হচ্ছে আমরা একটা ব্যাচ ওপেন করতেছি। আপনার হচ্ছে উইথ ডিসকাউন্ট সব মিলিয়ে আপনার হচ্ছে 7,000 টাকা। আর ব্যাচটা শুরু হবে আপনার হচ্ছে 3 তারিখ থেকে।
সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আমরা রবিবার আর বুধবার 2 দিন হচ্ছে নিব। আর হচ্ছে রিভিউ যে এক্সাম গুলো থাকবে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে শনিবার বা শনিবারই, ম্যাক্সিমামই শনিবার। আমরা হচ্ছে রুটিনটা, ক্লাস যে রুটিনটা, এটা ইনশাল্লাহ আমরা এই ইসের পরে আপনার হচ্ছে আজকের মধ্যে আমরা প্রোভাইড করে দেবো। রুটিন অলরেডি তৈরি হয়ে গেছে, একবারে হচ্ছে আপনার মক টেস্ট পর্যন্ত, একবারে ফাইনাল মক টেস্ট পর্যন্ত আমরা রুটিন তৈরি করে ফেলছি। ডিসেম্বরের 28 তারিখ আপনারা লাস্ট মক টেস্ট দিবেন আর কি, মানে সব ক্লাস সহ আর কি। টোটাল 41টা ক্লাস এবং হচ্ছে আপনার পরীক্ষা সহ আর কি। তো এই রুটিনটা আমরা হচ্ছে আপনার এই ইসের পরপরই আমরা শেয়ার করে দিব ইনশাল্লাহ। আর উইথ ডিসকাউন্ট আমরা 7,000 টাকা আমরা এটা করবো। আর ক্লাস রেকর্ডেড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে, অনলাইন যে ক্লাসগুলো থাকবে আপনার রেকর্ডেড থাকবে। আপনারা যতবার খুশি আপনারা দেখতে পারবেন এবং সেইভাবে হচ্ছে আপনারা করতে পারবেন। আহ, রাকিব ভাই, আমার হ্যাঁ, মনে হয় যে আরেকটা কথা একটু বলে দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে আমরা যতই আপনি যে কোনো লেকচার শিট বা যাই কিছুই করেন না কেন, আপনার নিজের বই নিজের হাতে দাগায় না পড়া পর্যন্ত এটা কিন্তু হবে না। আর আমাদের যে ইএনটির পার্ট ওয়ানের যে জিনিসগুলা ধিংরা পড়তে হবে, ওই ধিংরা আমরা একেবারে ধিংরার কোন জায়গা থেকে পড়তে হবে বা ধিংরার কোনটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় আমরা এইভাবে ফোকাস করে আগাবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস যে আমরা যখন যেমন ধিংরা, প্রত্যেকটা বই আমরা টেক্সট বুক পড়ার চেষ্টা করব, এবং টেক্সট বুক থেকে পড়লেই আসলে সহজ হয়। আর ফিজিওলজির যে বিষয়টা আছে, ফিজিওলজি আমার কাছে মনে হয়েছে ফিজিওলজিটা রাকিব ভাই ফিজিওলজি মেনলি পড়াবে। আমি ফিজিওলজিতে বরাবরই দুর্বল। আমি অ্যানাটমির লেকচারার ছিলাম টাঙ্গাইল মেডিকেল কলেজে 1 বছর, মানে একটা ব্যাচকে আমি পড়িয়েছিলাম। এই জন্য অ্যানাটমি আমার কাছে খুবই প্যালাটেবল মনে হয়, এবং অ্যানাটমিতে আমার কাছে মনে হয় যে মার্কস ভালো পাওয়াটা ইজি কম্পারেটিভলি। তো এই কারণে আমি আশা করছি। আর ফিজিওলজি আমি সবসময় রাকিব ভাইয়ের কাছ থেকে অনেক হেল্প নিচ্ছি, রাকিব ভাইয়ের ইয়ে দেখেই পড়ছি। তারপরে ফিজিওলজিতেও যেটা আমার কাছে মনে হয়েছে, ফিজিওলজি আমরা ওই কিছু কিছু টপিকস সিলেক্ট করে করে আমরা পড়বো, যেগুলো রিপিটেডলি আসছে এবং আমরা নিজেরা পরীক্ষা দেওয়ার সময় দেখছি যে এই টপিক্সটাই আসে, সেই টপিকস গুলা পড়বো। আনকমন টপিকস আসলে যেগুলা আনকমন, সেটা আনকমন টপিকস এর পেছনে দৌড়ায় আসলে খুব বেশি আমরা ইয়ে করতে পারবো না। এই জন্য কমন টপিকস গুলা আমরা যেখান থেকে পড়লে ভালো হয় আমরা সেখান থেকেই পড়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। রাকিব ভাই কিছু বললে বলেন, বলে আমার মনে হয় ক্লাস শেষ করা উচিত, অনেক হ্যাঁ, লেন্দি হয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে, প্রায় জি, 7:30টায় শুরু করছি আমরা, অলরেডি 9.5 ঘন্টা জি, হয়ে গেছে। তো এতক্ষণ কনসেন্ট্রেশন আসলে রাখা যায় না। কারো যদি কোনো কোয়ারি থাকে করতে পারেন। আমরা চেষ্টা করবো, হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটা খোলা থাকবে আপাতত, সবার জন্যই উন্মুক্ত থাকবে। পরবর্তীতে আমরা হয়তো ব্যাচ স্টার্ট করলে তখন তাদের নিয়ে একটা আলাদা গ্রুপ করে, আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তাদের সাথে আর কি মানে হয়তো মার্চ হয়ে যাব। তারপর আমরা চেষ্টা করবো আর কি। আহ আকিব, আমরা মনে হয় শেষ করতে পারি নাকি? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আকিব, আচ্ছা, আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ ঠিক আমরা আছে। ব্যাচের ধন্যবাদ, আমাদের একটা ধন্যবাদ সবাইকে। অ্যানাউন্সমেন্ট এবং রাকিব ভাই, জুবাই ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়ারা অনেক সময় নিয়ে আজকে আমাদেরকে ইএনটি সম্পর্কে গাইডলাইন দিয়েছেন। তো সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো। আজকের সেমিনারটা আমরা এখানে শেষ করছি। আর ইএনটি ব্যাচে ভর্তি বা যে কোনো কিছুর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।